This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, রাত ৮টায় আপনার সামনে ঠোঁটকাটা প্রত্যেক দিনের মতোই ১ ঘন্টা। দুরন্ত ঘূর্ণির ওই লেগেছে পাক তো লেগেছে কবেই, ওই যে জাস্টিস চেয়ে তিলোত্তমা খুনে রাত জাগলো বাংলা, গর্জে পথে প্রতিবাদ ঢেউ তুলে দিল। পথে নামলো আম জনতা, রাজপথে প্রতিবাদে টলি পাড়াও। সেই সিনেমার উৎসবেরই উদ্বোধন হলো আজ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠান হলো কোথায়? ধনধান্য অডিটোরিয়ামে। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। আজকে যে বিশ্বের ছবি বাংলার মাটিতে এসছে, মনে রাখবেন ১৪৩টা দেশের ২১টা দেশের প্রায় ১৭৫টা ছবি দেখানো হবে। এবার আমি বলেছি, রিকোয়েস্ট করেছি, বিশেষ করে কারণ আমি তো ইন্টারফেয়ার করি না, বাট রিকোয়েস্ট করেছি এই কারণে, গৌতম দাদের বলেছি বা কমিটি মেম্বারদের, যে দয়া করে দেখবেন ইন্টারন্যাশনাল ফিল্মও যেমন চলবে, তেমনি বাংলা ফিল্মও যেন একটা গুরুত্ব পায়। দেখুন, এবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে ঘটা অনেক কম। বলিউডের কেউ নেই, টলিউডেও কাঁচি চালানো হয়েছে বলে খবর। তাহলে তাল কি গোড়াতেই কাটলো? আর তাই ঠোঁটকাটার গোড়াতেই KIFF, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উই ওয়ান্ট জাস্টিস। সেদিন প্রতিবাদের অন্যতম মুখ কারা ছিলেন? তার মধ্যে অন্যতম মুখ দেবলীনা দত্ত, অভিনেত্রীও, অথচ তিনি আজ আমন্ত্রিত নন। নিজে বলেছেন, কোনো নিমন্ত্রণপত্র আসেনি আমার কাছে। না, সেটা আসে, প্রত্যেকবারই আসে, গত বছরও এসেছিল, কিন্তু এবছর আসেনি। যেমন নিশ্চিত, তেমন পাশাপাশি এটাও নিশ্চিত যে আমার প্রশ্নটা পাওয়ার আগে মনেও ছিল না, স্মরণেই ছিল না যে আজকে ইনঅগারেশন। কি বুঝলেন? তাহলে আরজি কর কাণ্ডের সেই মনে করেই দূরত্ব রচনা করলো প্রশাসন। প্রশ্ন তো উঠবেই, উঠলো। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা জাস্টিস চাই, আমরা শাস্তি চাই, সর্বোচ্চ স্তরের শাস্তি চাই। গোটা দেশ জুড়ে হচ্ছে, পৃথিবীর বহু কোণায়ও হচ্ছে একই দিনে মহামিছিল, একটাই উদ্দেশ্য নিয়ে, জাস্টিস। জাস্টিস ফর আরজি কর। সেদিন পথে নেমেছিল টলি পাড়াও। সেদিন শিল্পীদের একাংশকে নিশানা কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, প্রয়োজনের সময় ওই শিল্পীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, হাত নেড়ে ছবি তোলেন, কিন্তু শাসক দলের দুঃসময় তাঁদের খুঁজে পাওয়া যায় না। কুণাল ঘোষের নিশানায় কারা? আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছ থেকেও নিশ্চিতভাবেই আমরা দলের সৈনিক হিসেবে আরো তৎপরতা আশা করি। জাতীয় স্তরে বিজেপির পক্ষে যায় এমন ন্যারেটিভ তৈরি করা ছবি পর পর ধারাবাহিকভাবে হচ্ছে। দলের তারকা জনপ্রতিনিধিদেরই নিশানা। তৃণমূলের মঞ্চে নানা সময় টলিপাড়ার অনেক তারকাকেই দেখা যায়। সেই তারকাদের অনেকেই নেমেছেন রাজপথে প্রতিবাদে। সেই সময় আর্টিস্ট ফোরামের প্রতিবাদে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় তৃণমূলের সাংসদ অভিনেতা দেবকেও। তাহলে কুণালের ইঙ্গিত কাদের দিকে ছিল? সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না। বলেছেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না। আর আমি যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি আমার দিক থেকে বলতে পারি যে আমার অ্যাক্টিভিটি কি আছে, আমি কি করি না করি সেটা আমার দল জানে। এর বাইরে আমি আর কোনো কথা এই প্রসঙ্গে বলবো। ঠিক সম্পত্তি ভাবছেন,
ওই জন্য চাইছেন ওপর থেকে যা বিদ্বেষ আসবে তাই যেন অক্ষরে অক্ষরে পালন করে। এবারে টলিউড ইন্ডাস্ট্রিও বুঝতে পারছে আজকে তাদের সাথে এরা অনেক রকমের ঘটনা ঘটছে। নিশ্চয়ই টলিউড সম্বন্ধে অতটা কিছু জানেন না। সেদিন প্রতিবাদ হয়েছিল গানেও, রাজপথেও। ওই যে আর কবে, সেদিন বিবেক জাগ্রত দ্বারে কুণাল ঘোষেরও। আর কবে, আর কবে, আর কবে হিন্দিতেও প্রতিবাদী গান হবে, আর কবে, আর কবে, আর কবে আয়না খানা সামনে রেখে গান হবে। নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা, মূল মার্কেটটা, ওই জায়গাটা ডিস্টার্ব হবে, ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো। বিবেকটা শুধু বাংলার জন্য। মহারাষ্ট্রে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না, উত্তরপ্রদেশে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না। আমাদের অরিজিৎ সিং একজন বিখ্যাত গায়ক, আমার তো বলতে ইচ্ছে করছে কোথায় শকুন্তলা, কোথায় ঘাটের তাল, সেই হচ্ছে কুণাল ঘোষের তুলনা। আর কবে, আর কবে, আর কবে রং না বেছে, দল না বেছে গান হবে। তাহলে পুরানো সেই দিনের কথা খুব পুরনো নয় তো। 9 আগস্টের পর থেকেই তো প্রতিবাদ, বিক্ষোভ। সেদিন কেউ ছিলেন রাজপথে যিনি আজ আমন্ত্রণ পাননি, আবার কেউ ছিলেন কিন্তু আমন্ত্রণ পেয়েছেন। দেখুন, সেই সেপ্টেম্বরের গোড়ায় মিছিল হলো লালবাজারের পথেও। প্রতিবাদে সামিল বিশিষ্টরাও। বিশিষ্ট পরিচালক এদিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। কমে যাচ্ছে, থিতিয়ে গেছে, সেটা একেবারেই নয়। আজকে হুঙ্কার দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছে যা যা আমাদের কাছে আসছে সেটাতে তো দেখে মনে হচ্ছে জাস্টিসের রাস্তা অনেক দূর। আমরা অপেক্ষা করছি। কিছু অ্যারেস্ট হয়েছে, তাদের কাছ থেকে যে কথা বার করতে পারলে আসলে আমরা জাস্টিসের দিকে এগিয়ে যাব, সেই কথা তো এখনো এক্সট্র্যাক্ট করা গেছে এমন কোনো তথ্য আমাদের কাছে আসছে না। সেদিন রাজপথে ছিলেন দেবলীনা দত্তরাও। এদিন তিনি আমন্ত্রিত নন। কোনো নিমন্ত্রণপত্র আসেনি আমার কাছে, না সেটা আসে, প্রত্যেকবারই আসে, গত বছরও এসেছিল, কিন্তু এবছর আসেনি যেমন নিশ্চিত, তেমন পাশাপাশি এটাও নিশ্চিত যে আমার প্রশ্নটা পাওয়ার আগে মনেও ছিল না, স্মরণেই ছিল না যে আজকে ইনঅগারেশন। সেটা সম্পূর্ণ একটা সরকারের বিষয়, প্রশাসনের বিষয়, যারা আয়োজক তারা করছেন, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না, রাজনীতি নেই, রাজনীতির কোনো জায়গাও নেই। কিন্তু এখানে যারা এই কমিটির অংশ তারা কিন্তু অনেকেই বলেছেন যে টলিপাড়ার সকলের কাছে আমন্ত্রণপত্র গেছিল, কিন্তু কাজের কারণে বা বিশেষ কোনো কারণে হয়তো তারা এসে উঠতে পারেননি, এবং আগামী দিনে যে কটা দিন চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল তারা হয়তো সময় মতো এসে পৌঁছবেন। তাহলে আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁট কেন? গতবারও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আসর বসেছিল নেতাজি ইনডোরে। এবার উদ্বোধনী অনুষ্ঠান ধনধান্য স্টেডিয়ামে। এবারে ছোট্ট একটা জায়গায় আমরা করেছি, তার কারণ কখনো কখনো ভেন্যু চেঞ্জ হওয়ারও দরকার আছে, মানুষকে ডিফারেন্ট জায়গায় যাবার সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলি অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শুভনন্দন সকলকে। আর গৌতম দা অভিনন্দন আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ভেন্যু চেঞ্জের কারণটা বুঝলেন? চেঞ্জই তো আসলে কনস্ট্যান্ট ফ্যাক্টর, তাই না? উদ্বোধন হয়ে গেল, কিন্তু ছন্দে ছন্দে মিলল কি নাকি তাল কাটলো? এই তো গতকালই সাংবাদিক বৈঠক করলেন টলিপাড়ার পরিচালকরা। কেন মনে নেই? টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালক সংঘাত। জুলাই মাসেই তো সংঘাত দেখেছে বাংলা। নবান্ন গিয়ে বৈঠক করেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব এবং পরিচালক গৌতম ঘোষ। তারপরই তো ঠিক হলো একটা কমিটি তৈরি হবে, নভেম্বরের মধ্যে সেই কমিটি রিপোর্ট দেবে। 4 মাস পার, কমিটি কই? ফেডারেশনের যে ধরনের
বেআইনি বা আইন বহির্ভূত যে কার্যকলাপ যেগুলো তারা আমাদের উপরে আরোপ করছেন হঠাৎ হঠাৎ করে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। এই তিনজন অত্যন্ত সম্মানীয় মানুষ, আমাদের কলিগ, তারা স্বতঃপ্রণোদিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটি কমিটি তৈরি করার প্রস্তাব করেছিলেন। আমরা তখনই তাদের বলেছিলাম যে খুব ভালো কথা এটা আপনারা করলেন, কিন্তু এটা যে করলেন এটা কিন্তু আমরা ফল দেখতে চাই একটা। মঙ্গলবার ডিরেক্টরস গিল্ডের মুখে কমিটি আর মুখ্যমন্ত্রীর মুখে সেই গৌতম ঘোষ, তিনি আবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান। অনেক অনেক শুভনন্দন জানাবো। এবং গৌতম দা কালকে যখনই আমায় বলেছিলেন যে সব রেডি আছে, আমি কিছু জানি না, আমি অতিথি হিসেবে যাচ্ছি, এটা আপনাদের কাজ, আপনারাই করবেন। কিন্তু গৌতম দা আমাকে অনেকটা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। সেদিন নবান্নে বৈঠকের সময় জট কেটেছিল, কিন্তু কমিটি তৈরি হয়নি। জট তাই আরো জটিল, আর আইনি পদক্ষেপের পথে এবার পরিচালকরা। তার মধ্যেই প্রশ্নটা গেল, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবেন? ফেস্টিভ্যাল আমাদের সকলের ফিল্ম ফেস্টিভ্যাল, এটি শহরের ফিল্ম ফেস্টিভ্যাল। কোনো একটি বিশেষ মানে মানুষের দলের তো নয়, এটা তো সবার ফেস্টিভ্যাল। তো চলচ্চিত্র উৎসব যেখানে যেটুকু পার্টিসিপেশন প্রয়োজন হবে, যেখানে অংশগ্রহণ করার কথা মনে হবে, নিশ্চয়ই করবো সেখানে। এই ইনোগ্রেশনে পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন না এবং বেশ কিছু নামজাদা পরিচালক, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাইনি। তার দিকে আবার অন্যদিকে একটা চিত্র উঠে এসেছে, সৃজিত মুখোপাধ্যায়, যাকে আমরা দেখেছিলাম যে আরজি করের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানে ছিলেন। এবং তার লাভলি আছে, জুন আছে, যিশু আছে, বনি আছে, পাওলি দাম আছে, আর আমি ওদিক থেকে দেখতে পাচ্ছি না কারা কারা। আচ্ছা, সায়ন্তিকা আছে। আর টেলিভিশনে এখন খুব ঝগড়া করছে আমাদের সীতমা আছে। সামনেও আমি রাজাবাবু থেকে শুরু করে রাজা গজা, অম্বরীশ জানি। আমি ওর অনেক সময় আমরা কি করি, সিনেমার নামটা না বলে, আমরা নিজের নামটা না বলে বই, সাহিত্য বা ক্যারেক্টারের নাম বলি। হরদা আছে, সৌমতে, আমাদের বিশেষ করে সোহম থেকে শুরু করে একেবারে রুক্মিণী থেকে শুরু করে চন্দ্রিমা থেকে শুরু করে অরূপ, ববি, শশীপাজা থেকে শুরু করে আমি অনেককেই দেখতে পাচ্ছি। চলচ্চিত্র উৎসবে প্রতিবার বাংলাদেশ থাকে। জয়া এহসান, চঞ্চল চৌধুরী, মুশারফ করিমরা আসেন, ছবি দেখানো হয় তাদের। এবার সেখানেও তাল কাটল। এবার গোটা উৎসবে বাংলাদেশের নাম ছায়া মাত্র নেই। উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ জানিয়ে দিয়েছেন এবার পরিস্থিতি আলাদা, তাই বাংলাদেশ বাদ। বর্তমান পরিস্থিতি মাথায় রাখতে হয়েছে। পরিস্থিতি, প্রতিবেশী দেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। হিন্দুদের রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, দেখুন ছবি। চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে স্বর তুলেছিলেন, পরিণাম দেখতে পাচ্ছেন। মৌলবাদীদের রোষে এই যুবক পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়। ইউনুসের প্রশাসন কি বলবে? ঠাকুরগাঁও একটা বিচ্ছিন্ন ঘটনা, যেভাবে তারা সবকিছুই কোট আনকোট অতিরঞ্জিত বলে দায় সারছে। এত উত্তেজনা কেন জানেন? এক হিন্দু ভাইয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট। কট্টরপন্থীরা দাবি করেন ওই যুবককে তাদের হাতে তুলে দিতে হবে, বিচার তারা করবে। পুলিশ বাধা হয়ে দাঁড়ানোয় দোয়ারা থানায় চড়া হয় কট্টরপন্থীরা। পরপর দুটি ঘটনায় এটা তো বুঝতে পারছেন, ইউনুসের দেশে হিন্দুরা কোণঠাসা। ভয় দেখিয়ে মেরে প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা আমার হিন্দু ভাই বোনকে মারছেন, খুন করছেন, ধর্ষণ করছেন, আর আপনি এক্সপেক্ট করেন যে আমরা আপনার সাথে ভালো ব্যবহার করব। अभी तो शुद्ध ट्रेलर दिखाया है मोहम्मद यूनुस, सिर्फ ट्रेलर दिखाया है। त्रिपुरा होटल एसोसिएशन बोले दिएছেন বাংলাদেশীদের থাকার জায়গা দেওয়া হবে না। খেলা এখন শুধু শুরু হয়েছে, আগে দেখো होता है क्या। বাংলাদেশের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্টের একটি রিপোর্ট সামনে এসেছে। কি বলা হয়েছে?
গত সেপ্টেম্বরে বাংলাদেশে অন্তত 28 জনকে পিটিয়ে মারা হয়েছে। 83টি রাজনৈতিক হিংসার ঘটনায় কমপক্ষে 16 জন নিহত। ধর্ষণের শিকার 44 জন, এর মধ্যে 15 জন কিশোরী। আমার তো মনে হয় 28টা অনেক কম নাম্বার, 28-এর অনেক বেশি। আজকে এটা তো অফিশিয়াল। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমনি সময় মনে হবে 28 জন বিরাট নাম্বার, কিন্তু না, 28 জনের অনেক বেশি মৃত্যু হয়েছে 100%। আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক, কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা, তাদেরও অবদান ছিল। ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে। বাংলাদেশের মুক্তির সংগ্রামে সে দেশের হিন্দুদের অবদান সত্যি ভুলতে বসেছেন কট্টরপন্থীরা? না হলে হিন্দুদের বাড়িতে মৌলবাদের আগুন জ্বলবে কেন? সুনামগঞ্জের মংলা গ্রামের রাতভর সনাতনীদের বাড়িতে তাণ্ডব চলেছে। 40টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। রেহাই পায়নি ধর্মীয় স্থানও। সংখ্যালঘুদের 20টি ধর্মীয় স্থানে হামলা হয়। কোচবিহারের সীমান্তবর্তী বাংলাদেশের নীলফামারী মঙ্গলবার রাতে সেখানেও একাধিক বাড়িতে আগুন দেওয়ার ছবি সামনে এসেছে। গতকাল রাত্রিতে প্রচুর মন্দির ভাঙা হয়েছে, প্রচুর মানুষকে আহত হয়েছেন। যা ফুটে যাচ্ছে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। বোঝা যাচ্ছে যে মৌলবাদীদের দাপট বাড়লে কি হয় বাংলাদেশে, সেটা স্পষ্ট। আপনি মানেন তো নীরবতা ও সম্মতির লক্ষণ? আর ইউনূসের প্রশাসন এসব দেখার পরও নীরব, চুপ। মৌলবাদীদেরই সমর্থন যোগাচ্ছে না এই নীরবতা? বিশ্ব শান্তির দূত, শান্তির নোবেল জয়ী কি চোখ বন্ধ করেছেন, দেখেও দেখছেন না? নাকি তিনি বাংলাদেশের নিরো? বাংলার রাজনীতির চোখে তিনি অবশ্য নিরো নয়, শেষ জীবনের শাহজাহান। দরকার হলে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, আমরা প্রেসার দেব। আপনারা আমাদের ভাই বোনদের মারবেন আর আমাদের ব্যবসা চলবে, আমরা সবকিছু সাপ্লাই করব। আপনারা আসবেন, এখান থেকে চিকিৎসা পাবেন, চিকিৎসা নিয়ে যাবেন, ডাক্তারবাবুরা আপনাদের চিকিৎসা করবে, আপনারা আমাদের হোটেলে থাকবেন। হবে না, দু হাতে তালি বাজে। আপনারা আমরা কিছু চাই না, আমাদের হিন্দু ভাই বোনেদের, আমাদের মাইনরিটিদের সুরক্ষা চাই। ইউনূসের প্রাথমিক চেহারায় আমরা মুগ্ধ ছিলাম, কিন্তু পরবর্তীকালে তার ভূমিকা একেবারে বন্দী শাহজাহানের মতো। না আছে কোনো কথা বলার ক্ষমতা, না কোনো বার্তা দেওয়ার উদ্যোগ। পরিষ্কার বোঝা যাচ্ছে ইউনূস কারো হাতের কাঠপুতলি হয়ে পুতুল হয়ে খেলছে। ভারতবর্ষের মতো দেশের বন্ধুত্ব বাংলাদেশ যদি হারাতে চায়, তার দায়িত্ব যেন ইউনূসের কাঁধে গিয়ে বর্তাচ্ছে। ইউনূস সাহেব যে ভূমিকা পালন করছেন তা একেবারেই প্রত্যাশিত নয়। পেছনে অন্য অনেক কোনো শক্তি আছে যারা ইউনূসকে চালাচ্ছে এবং যারা বাংলাদেশের কন্ট্রোল করতে চায়, এবং এর পেছনে পাকিস্তানও যদি থাকে আমি অন্তত পক্ষে অবাক। কে পাকিস্তানের জুতো কত বড় জিপ দিয়ে চাটবে, কত জিপ বড় বের করে চাটবে, তার কম্পিটিশন চলছে বাংলাদেশে। এর মাঝে পাকিস্তানের নাম আসার কারণেই ছবি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে গতকাল পাক হাই কমিশনারের সাক্ষাৎ। নিছক সৌজন্য নাকি বাংলাদেশে অশান্তির ঘোলা জলে ফায়দা লুটতে মরিয়া পাকিস্তান? বাংলাদেশের মাটিতে ভারত বিরোধিতার সুযোগ নিতেই এই কূটনৈতিক তৎপরতা? ইউনূস স্রেফ পুতুল। মোহাম্মদ ইউনূসের নৈতিকভাবে কেন ওখানে আছেন আমি জানি না, অবৈধ একটা ইন্টারিম সরকার চালানোর জন্য। সার্বিকভাবে 71-এ যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সেটা প্রায় তলানিতে এসে ঠেকেছে। হাসিনা যিনি সরকারের এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার ভারত সরকারের সাহায্য নেওয়া উচিত, আন্তর্জাতিক স্তরকে জানানো উচিত, এবং যে ভায়োলেশন বাংলাদেশে হচ্ছে তার ব্যবস্থা নিয়ে এক্ষুনি শান্তিরক্ষা বাহিনী এবং মানুষকে সুরক্ষিত রাখার জন্যে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। শান্তি বাহিনী শুনে ইউনূস সরকারের প্রতিনিধি কি বলছেন জানেন? এটা নাকি হাস্যকর প্রস্তাব, এটা নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, শুনুন কি বলেছেন। কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন, তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। তাহলে না করেও মানতে হলো যে বাংলাদেশে ঘটেছে কিছু ঘটনা।
সেটা রাজনৈতিক বলে চালানো আমরাও বুঝি। ইউনূস প্রশাসনের কূটনৈতিক অবস্থান, নিজের পিঠ বাঁচাতে একই বিবৃতি রাষ্ট্রপুঞ্জেও তো দিয়েছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন শুনুন। আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখবো। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। শক্ত হাতের একটা উদাহরণ দেখবেন, চট্টগ্রাম আদালত চত্বরের একটা ছবি দেখুন। এক আইনজীবী থ্রেট করছেন, হুমকি প্রকাশ্যে, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কেউ সওয়াল করলে গণপিটুনি দেওয়া হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। এই ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু ভিডিওর বার্তা শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন গতকাল কেন এক আইনজীবী বলেছিলেন এই চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করতে যে সাহস দরকার তা আমাদের নেই। চিন্ময় প্রভুর 51 জন আইনজীবীর মধ্যে যিনি একটু সাহসী হয়েছিলেন রমেন রায়, তিনি তো আইসিইউতে। সওয়াল করতে যাতে না পারেন তার জন্য বেদম পেটানো হয়েছে। ফলে এটা স্পষ্ট, যা মুখে বলা হচ্ছে কট্টরপন্থীরা তা কাজেও করে দেখাচ্ছে। এবার চট্টগ্রাম আদালতের আরেকটা ছবি দেখাবো, দেখুন। আরো এক হাড় হিম করা ছবি। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করতে ওয়াকালতনামা জমা দিয়েছিলেন চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। এই পাবলিক প্রসিকিউটরকে ইস্তফা দিতে বাধ্য করেন কট্টর আইনজীবীরা। আমরা দেখছি, ইউনূসের লোকজন দেখছেন না, দেখতে পাচ্ছেন না, না চাইছেন না। চিন্ময় দাস প্রভুর একজন আইনজীবী আছেন, আমরা এখনো জানি না কেন উনি কালকে তাকে রিপ্রেজেন্ট করলেন না। আগের হিয়ারিং এ তো উনি ছিলেন, কেন উনি গতকাল আসলেন না আমরা এটা জানি না। উনি প্রেস সচিব শফিকুল সাহেবের কথা শুনলেন, কিচ্ছু জানেন না। ধরে নেওয়া যায় তাহলে এটাই ইউনূসেরও বক্তব্য। ধরে নিতে হয় চোখে দিয়েছেন ঠুলি, কানে গুঁজেছেন তুলো। চট্টগ্রামের 70 জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে, সেই কপিও আমাদের হাতে, যা দেখছেন ইউনূসের হাতে নেই। নাকি একেই বলে শক্ত হাতে কোট আনকোট দুষ্টের দমন? উদাহরণ সৃষ্টি করার মতো প্রচুর পরিবেশ আছে, এটাকে ফ্লেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। কেন্দ্রীয় সরকার রহস্যজনকভাবে নির্লিপ্ত, এর পেছনে রহস্য আছে। কেন্দ্রের সরকার কেন এখনো কড়া ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে? কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে? রিপিট আর রিপিট, মোহাম্মদ ইউনূস ওইদিকে আর মমতা ব্যানার্জি এইদিকে। এক কাজ হিন্দুদেরকে কোণঠাসা করো 30% ভোট ব্যাংকের জন্য, এক কাজ করে চলেছেন। পশ্চিমবঙ্গে যেভাবে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের ঘনত্বের পরিবর্তন হচ্ছে, আমাদের আশঙ্কা যে এই রাজ্যের সরকার তথা দল হিসাবে তৃণমূল কংগ্রেস যারা জয় বাংলা স্লোগান তোলে, পশ্চিম বাংলাদেশ হিসাবে জোরবার কোন চক্রান্তের বৃহৎ। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।